যে যাই বলুক ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। বললেন রাজনৈতিক দলের অনৈক্যে চিন্তিত সরকার, দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তৈরি পোশাক রফতানি ডামাডোলে, কৃত্রিম তন্তুর পণ্যের বাজারে প্রবেশই করতে পারেনি বাংলাদেশ। নয়া মার্কিন শুল্ক নীতিতে খুলেছে চীনা বিনিয়োগের পথ। শরণার্থী আশ্রয়ের সংখ্যা 17 ভাগের 1 ভাগে নামিয়ে আনার ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের। বন্ধ হয়েছে ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয় নবায়ন ব্যবস্থা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 270 দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য হতাশাজনক বলে মনে করছে সরকার। তবে সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা প্রধান উপদেষ্টা দ্রুতই ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বলে আবারও নিশ্চিত করেন তিনি। রুকনুজ্জামানের রিপোর্ট। জুলাই সনদ ও সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট চরম বিরোধ নিয়ে আলোচনা হয় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর চরম বিরোধ নিয়ে হতাশা প্রকাশ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা। এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক বিরোধ, সেখানে জুলাই চেতনা কোথায় সেই প্রশ্নও তোলেন আইন উপদেষ্টা। এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে উনাদের মধ্যে ঐক্যমত নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। এটা দুর্ভাগ্যজনক। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছেন। ব্রিফিং এ জানানো হয়, আলাদা করে গুম কমিশন না করে গুম প্রতিরোধ প্রতিকার আইন মানবাধিকার কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের দিন গণভোটের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি, সাফ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো রকম আলোচনা ছাড়াই সংবিধান সংশোধন পরিষদের সুপারিশ করেছে কমিশন। জুলাই সনদের সুপারিশ নিয়ে বিএনপির সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 17 অক্টোবর কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় বিএনপি স্বাক্ষর করেছে। সেদিন সনদের চূড়ান্ত অনুলিপি উপস্থাপন করা হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলটির প্রতিনিধি দলের নেতা সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কার সংশোধন পরিষদ গঠনের কোনো আলোচনা না হলেও এ বিষয়ে অযৌক্তিক সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা
কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও চাহিদা উঁচুতে থাকা ম্যানমেড ফাইবার পণ্যের বাজারে এখনও প্রবেশই করতে পারেনি দেশ। তবে বর্তমান মার্কিন শুল্ক নীতি ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু উৎপাদনে বাংলাদেশে চীনা বিনিয়োগের সুযোগ তৈরি করেছে। এ সুযোগকে কাজে লাগাতে ম্যানমেড ফাইবারে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনে বিশেষ সুবিধা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। গোলাম ময়নুল আহসানের 3 পর্বের প্রতিবেদনের শেষটি আজ। তৈরি পোশাক খাত নিয়ে অন্তত 1 দশকের আলোচনা বাংলাদেশ লো ভ্যালু বা স্বল্প মূল্যের পণ্য রপ্তানির মধ্যে আটকে আছে। এ কারণে রপ্তানির চেহারায়ও উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। যদিও এখন আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদার কেন্দ্রে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু, সেখানে বাংলাদেশের অবস্থান অনেক পিছনে। সেক্ষেত্রে মার্কিন শুল্ক নীতি চীনা বিনিয়োগের সম্ভাবনা তৈরি করেছে। ম্যানুফ্যাকচারিং এ ইনভেস্ট করার মাধ্যমে আমরা যে রপ্তানি অধিক পরিমাণে বাড়াবো সেটা এখনো ব্যাপকভাবে আসে নাই, কিন্তু সেটা সম্ভাবনা আছে। বিশেষ করে গার্মেন্টে কিছু কিছু হয়েছে। একটা বড় মাপের সম্ভাবনাময় জায়গা হচ্ছে ম্যানমেড ফাইবারের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আপনারা জানেন যে চায়না যদি বাইরে অত বেশি তারা রপ্তানি করতে না পারে, আর আমরা যদি অধিক পরিমাণে গার্মেন্ট ভবিষ্যতে রপ্তানি করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই কৃত্রিম তন্তু বেসড ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে হবে, ব্যাকওয়ার্ড লিঙ্কে সেখানে তৈরি করতে হবে। এবং সেখানে চায়না হচ্ছে গ্লোবাল লিডার, কাজে তারা যদি সেখানে ইনভেস্ট করলে হয়তো আমরা দেখবো যে আমাদের রপ্তানি করার সুবিধা পাবে। আমার এখানে বিকেমিতে অনেক চাইনিজ ইনভেস্টার আসছে এবং আমরা এখানে যে বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট মিস্টার লিউ, তাকে আমরা কিন্তু দায়িত্ব দিয়েছি ফরেন ইনভেস্টমেন্টকে আনার জন্য এবং আমাদের দিক থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে রেখেছি। কিন্তু আমরা কিন্তু ওইভাবে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু শুল্ক ছাড় দিয়ে হলেও কৃত্রিম তন্তুতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করা উচিত বলে মনে করেন বিকেএম এর সভাপতি। স্পেশালি আমি সরকারকে অনুরোধ করব, ম্যানমেড ফাইবারে যারা ইনভেস্ট করতে আসবে তাদের জন্য আলাদা সেপারেট কোনো একটা ইনসেন্টিভ দেওয়া হোক। তাতে কি হবে, আমরা যে ম্যানমেড ফাইবারে হাই ভ্যালুড আইটেমগুলিতে পিছিয়ে আসি, তাহলে কিন্তু চাইনিজরা এসে যদি ওই জায়গাটা ইনভেস্ট করে, তাহলে 2টা কাজ হবে। একটা হলো বাংলাদেশ থেকে ম্যানমেড ফাইবারের হাই ভ্যালুড আইটেমগুলি এক্সপোর্ট হবে। দ্বিতীয়ত হলো এটার যে টেকনোলজি, এই টেকনোলজিটা বাংলাদেশে আসলে আমাদের লোকজন দেখে ওখানে কিছু শিখবে এবং পরবর্তীতে আমাদের অন্য ইন্ডাস্ট্রিতে ওইটা আমরা সেট আপ করার জন্য আমরা এটা সহযোগী ভূমিকা রাখবে। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের তৈরি পোশাক খাতের সম্ভাবনা আরও বাড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নভঙ্গের ব্যবস্থা আরও পাকাপোক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরণার্থী শিবিরে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের বার্ষিক সীমা সর্বনিম্ন পর্যায়ে নামানোর নজিরবিহীন সিদ্ধান্ত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়া সফর শেষে দেশে না ফিরতেই এমন ঘোষণায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। শরণার্থী আশ্রয়ের নতুন সীমা অনুযায়ী বছর প্রতি সর্বোচ্চ 7,500 জনকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের তুলনায় প্রায় 94% কম। গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আমলে এই সংখ্যাটি ছিল 1,25,000। এছাড়া নতুন নির্দেশনায় শরণার্থী হিসেবে আশ্রয়ের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের রাস্তা আরও কঠিন করার নির্দেশনা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বলা হয়েছে 2025 সালের 30 অক্টোবর বা তারপর থেকে কাজের অনুমতিপত্র ইএডি নবায়নের আবেদন করা অভিবাসী কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার সুবিধা পাবেন না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।